দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৪৫,০০০ ছাড়ালো প্রাণহানি। ২০ জানুয়ারির মধ্যে জিম্মিরা বাড়ি না ফিরলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ফ্রান্সের মাওতে দ্বীপপুঞ্জ। ৯০ বছর ইতিহাসের রেকর্ড। আশঙ্কা হাজার ছাড়াতে পারে প্রাণহানি। ১৪ জনের মরদেহ উদ্ধার। পদত্যাগের চাপে কোণঠাসা জাস্টিন ট্রুডো। অর্থমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর বিরোধিতা করছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলও। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি সাইফুদ্দিন রবিন। গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৪৫,০০০ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনির। আহত ২ শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বেইত লাহিয়া, শাতি শরণার্থী শিবির, নুজেইরাত ক্যাম্প ও গাজা সিটিতে হয়েছে ভয়াবহ হামলা। একযোগে বিমান ও স্থলপথে চালানো হয় অভিযান। আবারও কামাল আদওয়ান হাসপাতাল ঘিরে চলছে বড় আগ্রাসন। হাসপাতালের জেনারেটর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে স্নাইপাররা। ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে তারা। বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে গোষ্ঠীটি, এমন অভিযোগ তেল আবিবের। ২০ জানুয়ারির মধ্যে ইসরায়েলি জিম্মিরা বাড়ি না ফিরলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। ২০ জানুয়ারি আমি ওভাল অফিসে ঢুকব। এর মধ্যে যদি হামাসের হাতে জিম্মিরা বাড়ি না ফেরে, তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে আমার এই নিয়ে ফোন আলাপও হয়েছে। সিরিয়ার সংকট সমাধানের চাবিকাঠি তুরস্কের হাতে। সোমবার এ বিস্ফোরক মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তুরস্ক চাইলে দ্রুতই সম্ভব চলমান সংকটের সমাধান। বর্তমানে সিরিয়ার অনেক অনিশ্চয়তা রয়েছে। কেউ জানে না সেখানে কি হতে যাচ্ছে। আমার ধারণা সিরিয়ার সংকট সমাধানের চাবিকাঠি এখন তুরস্কের হাতে। জানিয়ে কথা আর কারো কাছে আপনারা শোনেননি, তবে ভবিষ্যৎবাণীতে আমি বরাবরই বেশ ভালো। ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সোমবার টেলিভিশনে এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে। মধ্যাঞ্চলীয় শহর জাফার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত এনেছে মিসাইল। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম প্যালেস্টাইন 2। অবশ্য ইয়েমেন থেকে ছোড়া মিসাইল ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। জানায়, ইসরায়েলি সীমান্তে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এর আগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে, হুঁশিয়ারি দেয় হুতি বিদ্রোহীরা। সিরিয়া ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বাশারের কথিত ওই বিবৃতিতে বলা হয়, সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না। এমনকি দামেস্কে বসেই ডিসেম্বরের ৮ তারিখ সকাল পর্যন্ত বাশার নিজ দায়িত্ব পালন করেছেন। বিদ্রোহীরা খামিম বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বাশার আল আসাদ সিরিয়া থেকে রাশিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাশার আল আসাদের পতনের পর আলোচনার তুঙ্গে গোলান মালভূমি। কর্তৃত্ব প্রতিষ্ঠায় কোমর বেঁধে নেমেছে ইসরায়েল। মূলত ভৌগোলিক কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। গোলান মালভূমিতে স্থাপিত একাধিক সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে নজরদারি ও হামলা চালানো সহজ। এছাড়া বিশুদ্ধ পানির জন্য অঞ্চলটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল। চলতি শীতে আইডিএফের সেনাদের গোলান মালভূমি থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরের হেরমন পর্বতে অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এর আগে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী সামরিক জোন তৈরিরও ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন। অঞ্চলটিতে ইহুদি বসতি দ্বিগুণ করার ঘোষণা আগুনে যেন ঘি ঢেলেছে। বহু বছর ধরেই ১২০০ বর্গ কিলোমিটারের এই পার্বত্য এলাকা নিয়ে মধ্যপ্রাচ্য তথা আন্তর্জাতিক রাজনীতিতেই চলছে নানা খেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন?
বিশ্লেষকরা বলছেন মূলত সিরিয়ার উপর নজরদারির জন্যই তেল আবিবের কাছে এর গুরুত্ব অনেক। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে গোলান মালভূমি, ফলে সেখান থেকে খুব সহজেই বোঝা যায় দামেস্কের সামরিক গতিবিধি। পাশাপাশি অঞ্চলটি থেকে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালানো বেশ সহজ, আর ঠিক সে কারণেই এটি কবজায় নিতে চায় ইসরায়েল। সিরিয়ার উপর নিজেদের আধিপত্য বিস্তার করতেই গোলান মালভূমিকে এত গুরুত্ব দেয় ইসরায়েল। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের পর পশ্চিম তীর ইসরায়েলের প্রথম বসতিটা গোলানে স্থাপন করেছিল, যা মনে রাখার মতো। এরপর তো একে নিজেদের অংশ বলে ঘোষণা দেয় তারা। ইসরায়েলের পানির চাহিদার ১/৩ পূরণ হয় জর্ডান নদী আর গালিলি সাগর থেকে, যা মূলত গোলান হয়েই প্রবাহিত হয় ইসরায়েলে। তাছাড়া অঞ্চলটির মাটিও বেশ উর্বর হওয়ায় এখানে ব্যাপক ফলন হয়। বিশ্ব মানচিত্রে গোলান মালভূমি সিরিয়ার অংশ। ১৯৬৭ সালে আরব ইসরায়েলের মধ্যে ৬ দিনের যুদ্ধে এর ২/৩ চলে যায় ইহুদিদের দখলে। ১৯৭৩ সালে পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। এরপর ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের বলে ঘোষণা দেয় ইসরায়েল। দখলের পর থেকে মালভূমিটিতে শত শত অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল। বর্তমানে অঞ্চলটিতে বসবাস প্রায় ৪০,০০০ ইসরায়েলি দখলদার ও দ্রুজ জনগোষ্ঠীর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ৯০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স শাসিত মায়োতে দ্বীপপুঞ্জ। এখন পর্যন্ত ১৪ মরদেহ উদ্ধার করা হলেও আশঙ্কা করা হচ্ছে হাজার ছাড়িয়ে যেতে পারে প্রাণহানি। গেল শনিবার ভারত মহাসাগরীয় অঞ্চলটিতে আঘাত হানে সাইক্লোন চিডো। ৪ দিন পার হতে চললেও এখনও পুরোপুরি শুরু করা যায়নি উদ্ধার কাজ। কর্তৃপক্ষ বলছে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দরিদ্র অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা সহ পুরো অবকাঠামো। যতদূর যায় শুধুই ধ্বংসস্তূপ। মাইলের পর মাইল জুড়ে থাকা ধ্বংসযজ্ঞের এই দৃশ্য বলে দেয় কত বিপুল শক্তি নিয়ে আঘাত এনেছে ঘূর্ণিঝড়। শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় মায়োতে দ্বীপপুঞ্জে। ফ্রান্স শাসিত দ্বীপাঞ্চলটিতে ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। এর তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে পুরো অঞ্চলটির অবকাঠামো। বলতে গেলে কোনো স্থাপনায় আর অক্ষত নেই। দেখা দিয়েছে খাদ্য, পানি এবং আশ্রয়ের তীব্র সংকট। ঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ যে তাতে আশেপাশের কোনো কিছুই আর চেনার উপায় নেই। মনে হচ্ছে পুরো অঞ্চল যেন যুদ্ধবিধ্বস্ত। ৪ দিন পার হলেও এখনো পুরোপুরি শুরু করা যায়নি উদ্ধার তৎপরতা। দ্বীপটির জনসংখ্যার বেশিরভাগই মুসলিম। কর্তৃপক্ষের দাবি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় পূর্ণগতিতে সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ। তবে এরই মধ্যে সেখানে পৌঁছেছে ফরাসি কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। মায়োতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিশেষ করে অঞ্চলটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা, কারণ দ্রুত মরদেহগুলো দাফন করা প্রয়োজন। কিন্তু এমনভাবে যোগাযোগ ব্যবস্থা সেখানে ভেঙে পড়েছে যে দ্বীপের ভেতর প্রবেশ করাই কঠিন। মায়োতে দ্বীপপুঞ্জের আয়তন প্রায় ৩৭০ বর্গ কিলোমিটার। ১৮৪১ সালে মায়োতে দ্বীপপুঞ্জে উপনিবেশ গড়ে তোলে ফ্রান্স। এরপর থেকে ফ্রান্স শাসিত অঞ্চল মায়োতে। দ্বীপটির জনসংখ্যা প্রায় ৩,২০,০০০। এর মধ্যে ১ লাখের বেশি অনিবন্ধিত অভিবাসী। কর্তৃপক্ষ বলছে এসব অভিবাসীরা ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বড় বাধা হতে পারেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নজিরবিহীন চাপে জাস্টিন ট্রুডো অর্থমন্ত্রী পদত্যাগ করায় কানাডার প্রধানমন্ত্রীর গদি টালমাটাল। জরিপ বলছে তলানিতে ঠেকেছে তার জনপ্রিয়তা, আবার নিজ দল থেকেও উঠছে পদত্যাগের দাবি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারির মধ্যেই পদ ছাড়লেন একসময়ের ঘনিষ্ঠ সহযোগী। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে আগাম নির্বাচন আয়োজনে বাধ্য হতে পারেন ট্রুডো। ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন জাস্টিন ট্রুডো, কিন্তু কখনোই পড়েননি এত টানাপোড়েনে। মসনদে বসার আগেই কানাডাকে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৫% শুল্ক আরোপের ঘোষণায় যখন হাবুডুবু খাচ্ছে প্রশাসন, সে সময় দায়িত্ব ছাড়লেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বাজেট ইস্যুতে সমালোচনার মধ্যেই ট্রুডোর উপর আরেক দফা চাপ বাড়ালেন ফ্রিল্যান্ড। গত কয়েক বছরে তলানিতে ঠেকেছে ট্রুডোর জনপ্রিয়তা। জরিপ বলছে রক্ষণশীল পিয়েরে পোলিয়েভ্রের তুলনায় বর্তমানে ২০ পয়েন্ট পিছিয়ে বর্তমান প্রধানমন্ত্রী। নিজ দলেও বাড়ছে তার বিরোধিতা। কানাডার মোট রফতানি পণ্যের ৭৫% যায় মার্কিন মূলকে। ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের ঘোষণায় নতুন প্রশাসনের সাথে মধ্যস্থতাকারী হিসেবে যখন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নাম উচ্চারিত হচ্ছিল, তখনই তিনি ছাড়লেন দায়িত্ব। সবকিছু মিলিয়ে কানাডায় জোরাল হচ্ছে আগাম নির্বাচন আয়োজনের দাবি। বিশ্লেষকরা বলছেন এসব চাপ সামলে ট্রুডোর জন্য টিকে থাকাই কঠিন।
Canadian Prime Minister Justin Trudeau is facing the big জাস্টিন ট্রুডো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি। অর্থমন্ত্রীর পর তিনিও পদত্যাগ করতে পারেন, রয়েছে সেই গুঞ্জন। জনপ্রিয়তায় একে তো ভাটা, তার উপর ক্ষমতা টিকিয়ে রাখাই ট্রুডোর জন্য চ্যালেঞ্জ। finance minister resign from cabinet. Thank you all for being here, sir. Merci. ট্রাম্প ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার আগেই নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি। সংবিধান অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যে দেশটিতে নির্বাচন হতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তীব্র খাদ্য সংকটে ভুগছে মিয়ানমারের জনগোষ্ঠীর 1/4। তবে সে তথ্য গোপন রেখেছে মিয়ানমারের জান্তা। জরিপের অনুমতি দেওয়া হয় না বিদেশি গবেষকদের, এমনকি ত্রাণ তৎপরতায়ও বাধা দেয় সামরিক প্রশাসন। স্থানীয় কর্মীদের গ্রেফতারের সংখ্যায় মিয়ানমার পরিস্থিতি নিয়ে মাসিক বা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে না আন্তর্জাতিক সংস্থাগুলো। সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। একসময় এশিয়ার রাইস বোল হিসেবে পরিচিত ছিল মিয়ানমার, আর এখন বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। গত বছর খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে 154%, চালের দাম 10 গুণ হয়েছে। গাছের কলা জংলি পাতার উপর নির্ভর করতে হয়। এমনও হয়েছে টানা 10-12 দিন কোনো খাবার জোটেনি। পাশের বাড়ির 2টি শিশুকে ডায়রিয়ায় চোখের সামনে মারা যেতে দেখলাম। প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারতাম না। এনজিও থেকে যেটুকু দিত পর্যাপ্ত ছিল না। বাবা হয়ে সন্তানের মুখে খাবার দিতে পারিনি। ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেছিলাম, তাই বাড়ি ছেড়ে এসেছি। খাদ্যের অনিশ্চয়তা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন IPCর সংজ্ঞা অনুযায়ী খাবারের অভাবে মৃত্যু ঝুঁকি তৈরির মতো পরিস্থিতিকে বলা হয় অ্যাকিউট ফুড ইনসিকিউরিটি। মিয়ানমারের 1,44,00,000 মানুষ ভুগছে এমন খাদ্য সংকটে। আগামী বছরের মাঝামাঝি এই সংখ্যা দাঁড়াবে 1.5 কোটিতে। যদিও এসব তথ্য সংগ্রহ বা প্রকাশ কোনোটি সহজ নয় দেশটিতে। স্থানীয় পর্যায়ে জরিপ কিংবা ডেটা পরিচালনার সুযোগ তো নেই, অনুমতি দেওয়া হয় না বিদেশি পর্যবেক্ষক, গবেষক কিংবা কোনো সংস্থাকে। স্থানীয় কর্মীদের গ্রেফতার, নির্যাতনের শঙ্কায় ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশও করে না বেশিরভাগ প্রতিষ্ঠান। এই ইস্যুতে রয়টার্স অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলে সামরিক সরকারের রোষানলে পড়ার ভয়ে বেশিরভাগই অন দ্য রেকর্ড কথা বলতে রাজি হয়নি। রয়টার্স বলছে, গত বছরও খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণা করে এমন বেশ কয়েকজনকে আটক করেছে জান্তা। জেল জরিমানার ঝুঁকি থাকবে এমন শর্তে রেজিস্ট্রেশন করতে হয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে। 35 লাখ মানুষ বাস্তুচ্যুত, চাষাবাদ হয় না, তাই তীব্র হয়েছে খাদ্য সংকট। ত্রাণকর্মীদের কাজে বাধায় সংকট আরও বেড়েছে। ডায়রিয়া সহ প্রতিরোধযোগ্য বিভিন্ন রোগে মৃত্যুহার বেড়েছে। রাখাইন সহ বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় চাল সহ অন্যান্য খাবার এমনকি ওষুধ সরবরাহে বাধা দেয় সামরিক সরকার, রয়েছে এমন অভিযোগ। গত বছর রাখাইনে WFPর খাদ্য গুদামে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করে জান্তা ও বিদ্রোহীরা। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। এখনো খোলাসা হয়নি যুক্তরাষ্ট্রের আকাশে ভেসে বেড়ানো আকাশযান রহস্য। দিন দিন আরও বাড়ছে ধোঁয়াশা। কারো দাবি এগুলো এলিয়েনদের যান, UFO বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। আবার কেউ আখ্যা দিচ্ছে ইরানের পাঠানো গুপ্তচর ড্রোন হিসেবে। গবেষকরা বলছেন 40 মাইল দূর থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় এগুলো আসলে কি। তবে গতিপথ পর্যবেক্ষণে যানগুলোকে ড্রোনই মনে হচ্ছে বলে জানিয়েছেন তারা। গেল কদিন ধরেই নিউ জার্সির আকাশে ভেসে বেড়াচ্ছে ড্রোন সদৃশ মনুষ্যবিহীন এসব আকাশযান। এগুলো আদতে কি সেটা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। সামনে আসছে ষড়যন্ত্র তত্ত্ব। অনেকের দাবি যানগুলো মূলত ইরানের পাঠানো গুপ্তচর ড্রোন, আবার কেউ এগুলোকে আখ্যা দিচ্ছেন ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের যান, UFO। মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভাষ্য, প্রশাসন খুব ভালোভাবেই জানে এগুলো কি, ইচ্ছে করেই গোপন করা হচ্ছে তথ্য। এখনো পৌঁছানো যায়নি গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্তে। বিশ্লেষকরা বলছেন কয়েক মাইল দূর থেকে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। তবে শব্দ, আকার আর আলোর তরঙ্গ থেকে কিছুটা আন্দাজ করা যায় শুধু। প্রোপেলার যত বড় শব্দ তত বেশি, আর ফ্রিকোয়েন্সি যত কম তত দ্রুত হবে গতি। এখন একটা হেলিকপ্টারের কথা ভাবুন, কত জোরে এটা শব্দ করে আর কত দূর থেকে শোনা যায় সে শব্দ। অন্যদিকে ড্রোন আকারে অনেক ছোট, তাই ড্রোনের প্রোপেলারের শব্দের পিচ খুব হাই হয়। নিউ জার্সির আকাশে ভেসে বেড়ানো যানগুলোর শব্দ ও আলো থেকে খুব বেশি তথ্য না মিললেও চলাচলের নমনীয়তা পর্যবেক্ষণ করে এগুলোকে ড্রোনই বলতে চাইছেন অনেকে।
হেলিকপ্টার, বিমান বা মনুষ্য বহনকারী যে কোনো এয়ারক্রাফটে চলাচল খুব নমনীয় হয়। ডানে বাঁয়ে মোড় নিতে গেলে থামতে হয় না, কিন্তু ড্রোনের ক্ষেত্রে গতিপথ বদলানোর সময় এটা একটু থামে। নিউ জার্সির আকাশে দৃশ্যমান যানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করলে তাই লক্ষ্য করা যায়। গেল মাস থেকেই নিউ জার্সির আকাশে দেখা মিলছে এসব আকাশযানের। জার্মানিতে মার্কিন বিমান ঘাঁটির আকাশেও দেখা গেছে রহস্যজনক এই বস্তুগুলো। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের স্কুলে বন্দুক হামলার ঘটনায় জড়িত ছিল এক কিশোরী। ওই স্কুলেরই সে শিক্ষার্থী ছিল। ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় হামলাকারীকে। এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে উইসকনসিন পুলিশ। সোমবার মেডিসন স্কুলটিতে হ্যান্ডগান হাতে প্রবেশ করে ওই কিশোরী। এলোপাতাড়ি ছোড়ে গুলি। মৃত্যু হয় এক শিক্ষক ও এক শিক্ষার্থীর। আহত হয় আরও 6 জন। পুলিশের ধারণা পরে সে আত্মহত্যা করে। হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি। মেডিসনের ওই ম্যাচ শুটিংয়ে শুরুতে 5 জনের মৃত্যুর খবর বলা হয়েছিল, পরে সংশোধিত তথ্য দেয় পুলিশ। মার্কিন জরিপ সংস্থা কেট স্কুল শুটিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চলতি বছর দেশটির 3 শতাধিক স্কুল হয়েছে বন্দুক হামলা। ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ গেল রাশিয়ার পারমাণবিক অস্ত্র সুরক্ষা বাহিনীর প্রধানের। মঙ্গলবার মস্কোতে ঘটা বিস্ফোরণে নিহত হন লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলেভ। ক্রেমলিন থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে হয় ঘটনাটি। একটি আবাসিক ভবনের সামনে ছিল স্কুটারটি। এর মধ্যে শুরু হয়েছে তদন্ত। কিরিলভের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ভূমিকার কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কয়েকটি দেশ এবং ইইউ। আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। সোমবার দেশটির পার্লামেন্টে এই ভোটাভুটি হয়। 207 জন আইন প্রণেতা ভোট দিয়েছেন শোলজের বিপক্ষে অবস্থান নেন 394 জন। ভোটদানে বিরত ছিলেন 116 জন। আস্থা ভোটের রায় 66 বছর বয়সী শোলজের বিপক্ষে যাবে আগেই ছিল এই ধারণা। কারণ রাজনৈতিক অর্থনৈতিক নানামুখী সংকটে চ্যালেঞ্জের মুখে ছিল তার নেতৃত্ব। গত মাসে ভাঙন দেখা দেয় জার্মান চ্যান্সেলরের নেতৃত্বাধীন 3 দলীয় জোটে। ভোটের মধ্য দিয়ে জার্মানি পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন প্রেসিডেন্ট। ফলে আগামী 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে। যমুনা আইরিয়াসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।